হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে আমরা আরও একটা নতুন ক্লাসে চলে এসেছি। অনেকদিন পরে এসেছি যদিও। তো প্রথমেই তোমাদের সবার কাছে সরি, দীর্ঘদিন ক্লাস না করার জন্য। তো বিভিন্ন ব্যস্ততার কারণে আমি ক্লাস করতে পারিনি এতদিন। তো আজকে যে ক্লাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড। তো বেসিক্যালি এটা ট্রানজিশনাল পিরিয়ডের উপর আমাদের সেকেন্ড ক্লাস। তো অলরেডি আমি ট্রানজিশনাল পিরিয়ডের উপর একটা ক্লাস করেছি। সেই ক্লাসটা অনেকদিন আগেই আমি আপলোড করে দিয়েছি। তো এই ক্লাসটা হলেই আমাদের ট্রানজিশনাল পিরিয়ডের উপর যে ক্লাস সেটা শেষ হয়ে যাবে, এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে পুরো সিরিজটা, সেই পুরো সিরিজটাও কমপ্লিট হয়ে যাবে। অলরেডি আমি একটা আলাদা প্লেলিস্ট করে দিয়েছি। তো সেই প্লেলিস্টে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের সমস্ত ক্লাসগুলো দেওয়া আছে। একবারই ইন্ট্রোডাকশন থেকে শুরু করে, ওল্ড ইংলিশ থেকে শুরু করে একবারই পোস্ট মডার্ন অবধি দেওয়া আছে। শুধুমাত্র এই ট্রানজিশন বা এজ অফ সেন্সিবিলিটি এটার ক্লাস ছিল না। তো এটার একটা পার্ট ছিল, আর আজকে আরেকটা পার্ট করে দিচ্ছি, তাহলেই টোটাল যে সিরিজটা সেটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ক্লাসে আমরা বাকি যে সমস্ত রাইটারগুলো আছে, যাদেরকে আমরা পার্ট ওয়ানে ডিসকাস করিনি, এই ক্লাসে তাদেরকে ডিসকাস করে দেবো। এবং এই ক্লাস হয়ে যাওয়ার পর তোমাদের যদি কিছু প্রবলেম থাকে, যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়ে থাকে, বা কোনো জায়গা মনে হয় যে আরও একটু জানা প্রয়োজন, তো তোমরা সেটা কমেন্ট করবে। তো সেই কমেন্ট দেখার পর আমি যদি দেখি যে কোনো একটা পার্টিকুলার টপিকের ওপর বেশি কমেন্ট হয়েছে, তো সেটাকে নিয়ে আমি অবশ্যই আরও একটা ক্লাস, এক্সট্রা ক্লাস দিয়ে দেবো। তো চলো, আর বেশি কথা না বলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস, যেটা ট্রানজিশনাল পিরিয়ডের উপর হতে চলেছে। এবং সেই ট্রানজিশনাল পিরিয়ডের যে ফাইনাল ক্লাস সেটাকে আমরা আলোচনা করি। তো দেখো, আমি আগের দিন বলেছিলাম এই এজটার অনেকগুলো নাম আছে। একে এজ অফ ট্রানজিশন বলা হয়, ট্রানজিশনাল পিরিয়ড বলা হয়, এজ অফ সেন্সিবিলিটি বলা হয়, এজ অফ প্রি রোমান্টিক্স বলা হয়, এজ অফ জনসন বলা হয়। এবং এর ক্রনোলজি 1740 থেকে বা 1745, সেখান থেকে 1790 বা 1800 অবধি আমরা মোটামুটি বলতে পারি। দেখো, কোনো এজেরই ফিক্সড একটা ক্রনোলজি হয় না, যে আমরা পার্টিকুলার বলতে পারি না যে এই এজ থেকে এই এতটাই পর্যন্ত এই এজটা, সেটা কখনোই হতে পারে না বাবা। কারণ একটা এজের আগে পিছনে কিছু একটা ব্যাপার থেকে যায়। তো এটাও মোটামুটি একটা ক্রনোলজি, যেটা আমরা বিভিন্ন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বইয়ে পাই। সেটা হচ্ছে 1740 থেকে 1800 অবধি। তো চলো আমরা এক এক করে দেখে নিই যে এই পিরিয়ডে কী কী রাইটার আছেন, কারা আছেন। তো প্রথমেই দেখো নভেলস। এই ট্রানজিশনাল নভেলসকে আমরা চারটে ভাগে ভাগ করি: এপিস্টোলারি, পিকারেস্ক, গথিক এবং সেন্টিমেন্টাল। এপিস্টোলারি মানে হচ্ছে চিঠি উপন্যাস, যে নভেলগুলো লেটার ফর্মে লেখা হয়েছে, লেটারের মাধ্যমে লেখা হয়েছে, তাদেরকে এপিস্টোলারি বলা হয়। পিকারেক্স, এই টার্মটা এসছে একটা স্প্যানিশ ওয়ার্ড থেকে, পিকারো থেকে। পিকারো কথার অর্থ হচ্ছে রোগ, ROGUE, বাই পার্সন অফ লো অরিজিন, বা অ্যান আউটলড পার্সন। মানে আমরা যাকে সিম্পল বাংলাতে বলতে পারি যে সমাজ থেকে বিতাড়িত একজন, সমাজ থেকে বহিষ্কৃত একজন মানুষের গল্প। 3 নম্বর হচ্ছে গথিক নভেল। গথিক মানে বুঝতেই পারছো, সাসপেন্স, মিস্ট্রি, ভুতুড়ে একটা অ্যাটমসফিয়ারের নভেল। আর 4 নম্বর হচ্ছে সেন্টিমেন্টাল নভেল। সেন্টিমেন্টাল কথার অর্থ হলো হিউম্যান যে বিভিন্ন সেন্টিমেন্ট রয়েছে, আমাদের প্রত্যেকের মধ্যে বিভিন্ন সেন্টিমেন্ট কাজ করে, সেই সেন্টিমেন্টগুলোকে নিয়ে যে সমস্ত নভেল ডিল করে তাদেরকে সেন্টিমেন্টাল নভেল বলা হয়ে থাকে। তো দেখো, নভেলস তো জানলাম, তাহলে নভেলিস্ট কারা? নভেলিস্টের মধ্যে আমরা 7 জন মেজর লোকের নাম পাই। স্যামুয়েল রিচার্ডসন, যিনি বেসিক্যালি এপিস্টোলারি নভেল লিখেছেন, তার সাথে তিনি সেন্টিমেন্টালও লিখেছেন। হেনরি ফিল্ডিং পিকারেস্ক এবং এপিস্টোলারি দুটোই লিখেছেন। টবিয়াস মোলেট, তিনি পিকারেস্ক লিখেছেন। লরেন্স টার্ন,
তিনি পিকারেক্স লিখেছেন, তার সাথে সেন্টিমেন্টাল লিখেছেন। হরেস ওয়ালপোল, তিনি গথিক লিখেছেন। মিসেস অ্যান র্যাডক্লিফ, তিনি গথিক লিখেছেন। ম্যাথিউ গ্রেগরি লুইস, তিনিও গথিক লিখেছেন। এই 7 জন নভেলিস্টের নাম আমরা পাচ্ছি। তো আমরা এক এক করে এনাদেরকে ডিসকাস করে নেব। তো প্রথমেই দেখো স্যামুয়েল রিচার্ডসন। তো রিচার্ডসন, তার ক্রনোলজি হচ্ছে 1689 থেকে 1761, 1689 থেকে 1761 তার জন্ম এবং মৃত্যু। তিনি 3টে এপিস্টোলারি নভেল লিখে ফেমাস। প্রথমত হচ্ছে পামেলা বা ভার্চু রিওয়ার্ডের, যেটা 1740 সালের একটা নভেল। এটাকে আবার একটা সেন্টিমেন্টাল নভেলও বলা হয়ে থাকে। সেকেন্ড হচ্ছে ক্লারিসা হার্লো, বা যার আরেকটা টাইটেল হচ্ছে ক্লারিসা দ্য হিস্ট্রি অফ এ ইয়াং লেডি, 1748। 3 নম্বর হচ্ছে চার্লস গ্র্যান্ডিসন, বা যার সম্পূর্ণ টাইটেল হচ্ছে দ্য হিস্ট্রি অফ স্যার চার্লস গ্র্যান্ডিসন, যেটা 1753 একটা ওয়ার্ক। তো বেসিক্যালি এই যে চার্লস গ্র্যান্ডিসন, এটা একটা স্যাটায়ার, এটা একটা অ্যাটাক বলতে পারো। এখানে হেনরি ফিল্ডিংয়ের যে টম জোন্স নভেলটা আছে, বা যাকে বলা হচ্ছে দ্য হিস্ট্রি অফ টম জোন্স এ ফাউন্ডলিং, সেই নভেলটাকে স্যামুয়েল রিচার্ডসন অ্যাটাক করেছেন তার এই চার্লস গ্র্যান্ডিসনে। এছাড়া এখানে আমরা মেল পামেলাকে পাই, মানে পামেলা বেসিক্যালি একজন মেয়ের গল্প, কিন্তু যদি আমরা মেল পামেলাকে দেখতে চাই তাহলে মেল পামেলাকে আমরা স্যার চার্লস গ্র্যান্ডিসনে দেখতে পাই। ঠিক আছে। নেক্সট রাইটার হচ্ছে হেনরি ফিল্ডিং, 1707 থেকে 1754। তার দেখো রাইটিংগুলোর মধ্যে প্রথমেই পাচ্ছি সামেলা, বা যার আরেকটা টাইটেল হচ্ছে অ্যান অ্যাপোলজি ফর দ্য লাইফ অফ মিসেস সামেলা অ্যান্ড্রিউস। এটা বেসিক্যালি হেনরি ফিল্ডিং এখানে অ্যাটাক করেছেন। কাকে অ্যাটাক করেছেন? রিচার্ডসনকে। রিচার্ডসনের যে নভেল পামেলা, যেটা 1740-এ পাবলিশ হয়েছিল, সেটাকে অ্যাটাক করেছেন হেনরি ফিল্ডিং তার এই সামেলাতে। এবং সেই কারণেই পরবর্তী ক্ষেত্রে রিচার্ডসন তার চার্লস গ্র্যান্ডিসনে টম জোন্সকে অ্যাটাক করেছেন। তার কারণটা বুঝে গেলে কেন রিচার্ডসন চার্লস গ্র্যান্ডিসন লিখলেন এবং টম জোন্স নভেলটাকে অ্যাটাক করলেন। তার কারণ কিন্তু এটাই, প্রথমে শুরু করেছে হেনরি ফিল্ডিং। মানে কাদা ছড়াছড়ি করলে তুমি যদি ইট মারো তোমাকে পাটকেল খেতেই হবে, এটা হচ্ছে পরিষ্কার কথা। টিট ফর ট্যাট একটা ব্যাপার। ঠিক আছে। তো নেক্সট হচ্ছে জোসেফ অ্যান্ড্রিউস, বা দ্য হিস্ট্রি অফ দ্য অ্যাডভেঞ্চার্স অফ জোসেফ অ্যান্ড্রিউস অ্যান্ড হিজ ফ্রেন্ড মিস্টার আব্রাহাম অ্যাডামস, যেটা 1742-এ পাবলিশ হয়েছিল। থার্ড হচ্ছে জোনাথন উইল্ড, বা যার ফুল টাইটেল হচ্ছে দ্য লাইফ অ্যান্ড ডেথ অফ দ্য লেট জোনাথন ওয়াইল্ড দ্য গ্রেট, 1743 একটা নভেল। আর 4 নম্বর, যেটা ফিল্ডিংয়ের লেখা সবচেয়ে বিখ্যাত নভেল, তার নাম হচ্ছে টম জোন্স, বা যাকে আমরা বলি দ্য হিস্ট্রি অফ টম জোন্স এ ফাউন্ডলিং, 1749। এই নভেলটা বেসিক্যালি একটা বিল্ডাংশ্রোমা, মানে ডেভেলপমেন্ট নভেল। আবার এটা একটা পিকারেক্স নভেল। আবার এই নভেলটাকে বলা হয় কমিক এপিক ইন প্রোজ, মানে ফিল্ডিং একটা কমেডি লিখেছেন, একটা এপিক লিখেছেন। কিসে লিখেছেন? এপিক তো বেসিক্যালি পোয়েট্রিতে লেখা হয়, কিন্তু ফিল্ডিং একটা এপিক লিখেছেন, সেটা প্রোজে লিখেছেন। এটাকে বলা হয় কমিক এপিক ইন প্রোজ। নেক্সট দেখো আমরা ফিল্ডিংয়ের 5 নম্বর রাইটিং পাচ্ছি, তার নাম হচ্ছে অ্যামেলিয়া, যেটা 1751। এটা বেসিক্যালি একটা সেন্টিমেন্টাল নভেল। 6 নম্বরে পাচ্ছি আমরা দ্য মাস্কুয়েরেড, 1728। এটা একটা বেসিক্যালি পোয়েটিক্যাল ওয়ার্ক, মানে এটা কবিতা, আমাদের ফিল্ডিংয়ের লেখা। আর 7 নম্বর পাচ্ছি দ্য মাইজার। দ্য মাইজার হচ্ছে 1733 একটা ওয়ার্ক, এবং এটা বেসিক্যালি একটা নাটক। এটা কেমন নাটক? এটা একটা কমেডি, এটা একটা ট্রানজিশনাল কমেডি। তাহলে ফিল্ডিং সম্পর্কে আমরা পয়েন্টগুলো পেয়ে গেলাম। আমরা নেক্সট কাকে পাচ্ছি? টোবিয়াস স্মোলেটকে পাচ্ছি। তো স্মোলেট 1721 থেকে 1771 পর্যন্ত রয়েছেন, 1721 সাল থেকে 1771 সাল অবধি রয়েছেন আমাদের টোবিয়াস স্মোলেট। তো স্মোলেটের প্রথম যেটা বিখ্যাত লেখা, তার নাম হচ্ছে রডারিক র্যান্ডম, বা যাকে আমরা বলতে পারি দ্য অ্যাডভেঞ্চার্স অফ রডারিক র্যান্ডম, 1748। সেকেন্ড হচ্ছে পেরিগ্রিন পিকল,
বা দ্য অ্যাডভেঞ্চার্স অফ পেরিগ্রিন পিকল, যেটা প্রথম পাবলিশড হয়েছিল 1751-এ, এবং এটা আবার একটা রিভাইজড এডিশন পরবর্তী ক্ষেত্রে পাবলিশড হয় 1758-এ। এটা বেসিক্যালি একটা পিকারেক্স এবং এপিস্টোলারি নভেল। 3 নম্বর হচ্ছে হামফ্রি ক্লিঙ্কার, বা যার ফুল টাইটেল হচ্ছে দ্য এক্সপিডিশন অফ হামফ্রি ক্লিঙ্কার, যেটা 1771-এ পাবলিশড হয়েছিল। এটাও একটা এপিস্টোলারি এবং পিকারেক্স, বোথ ক্যাটাগরির মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে লরেন্স স্টার্ন। তো লরেন্স স্টার্ন 1713 থেকে 1768 তার ক্রনোলজি, এবং তার বিখ্যাত যেটা রাইটিং, যেটা স্টার দিয়ে রাখবে, সেটা হচ্ছে ট্রিস্টাম স্যান্ডি, বা যার ফুল টাইটেল হচ্ছে দ্য লাইফ অ্যান্ড অপিনিয়ন্স অফ ট্রিস্টাম স্যান্ডি জেন্টলম্যান। এটা বেসিক্যালি 9টা ভলিউমে পাবলিশড হয়েছিল। প্রথম মানে পাবলিকেশন যদি আমরা দেখতে চাই, প্রথম যে ভলিউম, প্রথম দুটো ভলিউম, সেটা 1759। বাকি ভলিউমগুলো যেমন 3 নাম্বার এবং 4 নাম্বার সেটা 1761, 5 নাম্বার এবং 6 নাম্বার সেটা 1762, 7 নাম্বার এবং 8 নাম্বার সেটা 1765, এবং লাস্ট ভলিউম 9th ভলিউম সেটা 1767 বা 1767-তে পাবলিশড হয়। এটা বেসিক্যালি একটা সেন্টিমেন্টাল নভেল, মানে এটা একটা সেন্টিমেন্টাল নভেলের ক্যাটাগরিতেও পড়ে। আর নেক্সট হচ্ছে এ সেন্টিমেন্টাল জার্নি থ্রু ফ্রান্স অ্যান্ড ইটালি 1768। এটাও একটা, নামটা শুনেই বুঝতে পারছো সেন্টিমেন্টাল নভেল। তো এটাও বেসিক্যালি একটা সেন্টিমেন্টাল নভেল, এবং এটা কিছুটা হলেও স্লাইটলি অটোবায়োগ্রাফিক্যাল, মানে পুরোপুরি অটোবায়োগ্রাফি নয় বা অটোবায়োগ্রাফিক্যালও নয়, স্লাইটলি কিছুটা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট এর মধ্যে রয়েছে, স্টার্ন যেটা দিয়েছেন আমাদের। তাহলে স্টার্ন সম্পর্কে আমরা এই জিনিসগুলো পেলাম। নেক্সট আমরা পাচ্ছি হরেস ওয়ালপল, 1717 থেকে 1797। তিনি একজন গথিক রাইটার, এবং তার বিখ্যাত গথিক নভেল হচ্ছে দ্য ক্যাসেল অফ অটরান্টো 1764। তারপর হচ্ছেন মিসেস অ্যান র্যাডক্লিফ, যিনি 1764 থেকে 1823। তিনিও একজন গথিক রাইটার, এবং তার বিখ্যাত গথিক রাইটিংয়ের নাম হচ্ছে, গথিক নভেলের নাম হচ্ছে দ্য মিস্ট্রিজ অফ ইউডোলফো। আর নেক্সট হচ্ছেন ম্যাথিউ গ্রেগরি লিউইস, যিনি 1775 থেকে 1818, এবং তিনিও একজন বিখ্যাত গথিক নভেলিস্ট, এবং তার লেখা গথিক নভেলের নাম হচ্ছে দ্য মঙ্ক, যেটা 1795-এ পাবলিশড হয়েছে। তো নভেলিস্টগুলো আমাদের এখানেই শেষ হলো। এরপর আমরা দেখো প্রোজ রাইটারগুলোকে দেখে নিই। প্রোজ রাইটারের মধ্যে আমরা প্রথমে কাকে পাবো? ডক্টর স্যামুয়েল জনসন, বিখ্যাত ফিগার, যার নামে এই এজটার নাম হয়েছে। আর পাবো এডমান্ড ব্রুককে, এছাড়া পাবো এডওয়ার্ড গিবনকে। তো স্যামুয়েল জনসন 1709 থেকে 1784 এর মধ্যে বিলং করছেন, এবং স্যামুয়েল জনসনকে বলা হয়ে থাকে দ্য গ্রেটেস্ট ক্রিটিক অ্যান্ড স্কলার অফ 18th সেঞ্চুরি। 18th সেঞ্চুরি যদি সবচেয়ে বড় ক্রিটিক এবং সবচেয়ে বড় স্কলার কেউ হয়ে থাকেন, সেটা হচ্ছেন কিন্তু ডক্টর স্যামুয়েল জনসন। এই কারণেই এনার নামে এজটার নাম হয়েছে এজ অফ জনসন বলছি আমরা এই ট্রানজিশনাল পিরিয়ডকে। তো তার প্রথম রাইটিং দেখো দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইসেস, এর একটা সাবটাইটেল আছে, সাবটাইটেলটা হচ্ছে দ্য 10th স্যাটায়ার অফ জুভেনাল ইমিটেটেড। এটা বেসিক্যালি একটা কবিতা, যেটা 1748 সালে জনসন লিখেছিলেন, এবং 1749 সালে জনসন এটাকে পাবলিশ করেছিলেন। এছাড়া নেক্সট রাইটিং হচ্ছে ইরনি। এটা একটা বেসিক্যালি নাটক, ট্র্যাজেডি। কেমন নাটক? ট্র্যাজেডি। 1726 থেকে 1749 এর মধ্যে এটা লেখা হয়েছে। আর 4 নম্বর হচ্ছে এ ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বা যাকে জনসনস ডিকশনারি বলা হয়। মানে ডক্টর জনসন একটা ডিকশনারিও লিখেছিলেন, মানে বুঝতে পারছো তো কত বড় স্কলার মানুষ। ডিকশনারি সবাই লিখতে পারবে না, তো ডক্টর জনসন ইংলিশ ডিকশনারি লিখেছিলেন, যেটা 1745-এ পাবলিশড হয়েছিল। আর 5 নম্বর হচ্ছে দ্য প্লেজ অফ উইলিয়াম শেক্সপিয়ার। তিনি উইলিয়াম শেক্সপিয়ারের যে নাটকগুলো, সেই নাটকগুলোকে এডিট করেছিলেন, এবং সেইগুলোকে নিয়ে একটা বই বার করেছিলেন। তো সেটা দ্য প্লেজ অফ উইলিয়াম শেক্সপিয়ার নামে পরিচিত। এবং এই যে বইটার যে প্রিফেসটা, যেটা 1765 সালে পাবলিশ হয়, এই প্রিফেসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যাকে বলা হয় প্রিফেস টু শেক্সপিয়ার। এই প্রিফেসটাকে বলা হয় প্রিফেস টু শেক্সপিয়ার, এবং এই প্রিফেসটা হচ্ছে জনসনের একটা বিখ্যাত ক্রিটিসিজম অন শেক্সপিয়ার। মানে জনসন শেক্সপিয়ার সম্পর্কে কি ক্রিটিসিজম করেছেন সেটা জানতে হলে আমাদের এই
প্রিফেসটা পড়তে হবে, যেটা 1765-এ পাবলিশড হয়েছিল। নেক্সট হচ্ছে দেখো 6 নম্বর তার রাইটিং, যার নাম হচ্ছে রাসেলাস, বা যার সম্পূর্ণ একটা টাইটেল রয়েছে দ্য হিস্ট্রি অফ রাসেলাস, প্রিন্স অফ অ্যাবিসিনিয়া, বা যাকে বলি আমরা দ্য প্রিন্স অফ অ্যাবিসিনিয়া এটেল, বা আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি দ্য রাসেলাস, যেটা 1759-এ পাবলিকেশন হয়েছে। এটার যখন অরিজিনাল টাইটেল, মানে যখন জনসন লিখছিলেন, তখন কিন্তু এর টাইটেল রাসেলাস ছিল না। তখন এর টাইটেল কী ছিল? তখন এর টাইটেল ছিল দ্য চয়েস অফ লাইফ। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, জেনে রাখার পয়েন্ট। নেক্সট হচ্ছে লাইভস অফ দ্য মোস্ট এমিনেন্ট ইংলিশ পোয়েটস, বা যাকে আমরা বলি লাইভস অফ দ্য পোয়েটস। এখানে জনসন কি করেছেন? নিও ক্লাসিক্যাল পিরিয়ড এবং ট্রানজিশনাল পিরিয়ড, এই দুটো পিরিয়ডের 52 জন কবির জীবন নিয়ে লেখালেখি করেছেন। এটা 1779 থেকে 1781-র মধ্যে পাবলিশড হয়েছে। 52 জন কবির লাইফ আছে এখানে, এটার নাম হচ্ছে লাইভস অফ দ্য পোয়েটস। 8 নম্বর হচ্ছে তিনি দুটো জার্নালের সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন এবং সেই জার্নালগুলোর এডিটর ছিলেন। একটা জার্নালের নাম হচ্ছে দ্য র্যাম্বলার, যেটা 1750 থেকে 1752, আর আরেকটা জার্নালের নাম হচ্ছে দ্য আইডলার, যেটা 1758 থেকে 1760। এছাড়া 9 নম্বরে দেখো একটা পয়েন্ট পাচ্ছি, লন্ডন। লন্ডন হচ্ছে আমাদের স্যামুয়েল জনসনের লেখা একটা বিখ্যাত কবিতা, যে কবিতাটা হিরোইক কাপলেটে লেখা হয়েছিল। লন্ডন কবিতা কিন্তু ডক্টর জনসনের বিখ্যাত কবিতা, এটা বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাসে পড়ানো হয়। আর 10 নম্বর হচ্ছে একটা টার্ম, যেটা ইংলিশ লিটারেচারে বা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমরা পাই, যে টার্মটার নাম হচ্ছে জনসনিজ। এই টার্মটা কিন্তু ডক্টর জনসনের কাছ থেকে এসেছে। জনসনিজ কথার অর্থ কি? জনসনিজ কথার অর্থ হলো, যখন আমি হাইলি রেটোরিক্যাল বম্বাস্টিক এক্সপ্রেশন আমার রাইটিংয়ে ইউজ করব, তখন তাকে জনসনিজ বলা হয়ে থাকে। ডক্টর জনসন হাইলি রেটোরিক্যাল এবং হাইলি এলিভেটেড রাইটিং লিখতেন, সেই কারণে তার কাছ থেকেই জনসনিজ টার্মটা এসেছে। নেক্সট আমরা পাচ্ছি দেখো এডমান্ড ব্রুক, 1729 থেকে 1797 অবধি। তো এডমান্ড ব্রুকের দুটো রাইটিং আছে, একটা হচ্ছে ভিন্ডিকেশন অফ ন্যাচারাল সোসাইটি 1756, এবং আরেকটা হচ্ছে রিফ্লেকশনস অন দ্য রেভলিউশন ইন ফ্রান্স 1790। এই দুটো হচ্ছে ফেমাস প্রোজ ওয়ার্ক এডমান্ড ব্রুকের লেখা। আর লাস্ট যিনি প্রোজ রাইটার হচ্ছেন, তিনি হচ্ছেন এডওয়ার্ড গিবন, 1737 থেকে 1794। তার বিখ্যাত একটাই লেখা পাই আমরা, সে লেখার নাম হচ্ছে দ্য হিস্ট্রি অফ দ্য ডিক্লাইন অ্যান্ড ফল অফ দ্য রোমান এম্পায়ার, যেটা টোটাল 6টা ভলিউমে পাবলিশড হয়েছিল। ফার্স্ট ভলিউম পাবলিশড হয়েছিল 1776 সালে 1776, সেকেন্ড অ্যান্ড থার্ড ভলিউম 1781, এবং লাস্ট যে 3টে ভলিউম মানে ফোর্থ, ফিফথ এবং সিক্সথ, সেটা 1788-এ পাবলিশড হয়েছিল। নেক্সট হচ্ছে ড্রামাটিস্ট, মানে ট্রানজিশনাল পিরিয়ডে যে সমস্ত ড্রামাটিস্টরা ছিলেন তারা কে কে? দুজন ড্রামাটিস্ট, একজন হচ্ছেন আর.বি. শেরিডান, বা যাকে আমরা বলি রিচার্ড ব্রিন্সলে শেরিডান, আর আরেকজন হচ্ছেন অলিভার গোল্ডস্মিথ। এনারা হচ্ছেন ট্রানজিশনাল পিরিয়ডের দুজন বিখ্যাত ড্রামাটিস্ট। তো দেখো আর.বি. শেরিডান, তার 4খানা নাটক আছে। 4খানা নাটকের মধ্যে প্রথম 2খানা খুব বিখ্যাত। দ্য রাইভালস 1774, এটা প্রচণ্ড বিখ্যাত। আর তারপর আছে দ্য স্কুল ফর স্ক্যান্ডাল 1777, এই দুটো মোস্ট পপুলার। এছাড়াও রয়েছে দ্য ডুয়েনা 1775, এবং রয়েছে এ ট্রিপ টু স্কারবরো 1776। প্রথম দুটো বেশি পপুলার। তো দেখো এই আর.বি. শেরিডানের সাথেও একটা টার্ম কিন্তু অ্যাসোসিয়েটেড, যেমন ডক্টর জনসনের সাথে আমরা জনসনিজ পেলাম, ঠিক সেই রকমই আর.বি. শেরিডানের সাথে ম্যালাপ্রোপিজম পাচ্ছি। ম্যালাপ্রোপিজম টার্মটা কোত্থেকে এসেছে? ম্যালাপ্রোপিজম টার্মটা এসেছে আর.বি. শেরিডানের রাইভালস নাটকের একটা ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারের নাম হচ্ছে মিসেস ম্যালাপ্রপ। তো সেই মিসেস ম্যালাপ্রপের কাছ থেকে ম্যালাপ্রোপিজম টার্মটা এসেছে। ম্যালাপ্রোপিজম কথার অর্থ হলো, যখন আমরা স্লিপ অফ টাং করি, আমরা এক কথা বলতে গিয়ে আরেক বলে ফেলি, স্লিপ অফ টাং হয়ে যায়, বাই মিস্টেক বলে ফেলি, তাকে ম্যালাপ্রোপিজম বলা হয়। মিসেস ম্যালাপ্রপ তিনি প্রচণ্ড স্লিপ অফ টাং করেন, তিনি এক বলতে গিয়ে তিনি অ্যালিগেটর বলতে গিয়ে অ্যালিগরি বলে ফেলেন। অ্যালিগেটর মানে হচ্ছে কুমির,
আর অ্যালিগরি একটা রেটোরিক্যাল ডিভাইসেস। তিনি অ্যালিগেটর বলতে গিয়ে অ্যালিগরি বলে ফেলেন, এরকম অনেক স্লিপ অফ টাং হয় তার। তো সেই মিসেস ম্যালাপ্রপের কাছ থেকে এই ম্যালাপ্রোপিজম টার্মটা কিন্তু আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে এসেছে, এটাও কিন্তু মাথায় রাখার একটা বিষয়। নেক্সট হচ্ছে দেখো অলিভার গোল্ডস্মিথ, যাকে আমরা 1730 থেকে 1774 এর মধ্যে দেখতে পাই। তো অলিভার গোল্ডস্মিথ তিনি বেসিক্যালি অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি লিখেছেন এবং সেই অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডিগুলোর জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। তার দুটো কমেডি পাই, একটা হচ্ছে দ্য গুড নেচার্ড ম্যান 1768, আর একটা হচ্ছে সি স্টুপস টু কনকুয়ার, যেটা 1773। এই সি স্টুপস টু কনকুয়ার হচ্ছে অলিভার গোল্ডস্মিথের লেখা বেস্ট যদি কোনো নাটক হয়ে থাকে তাহলে আমি বলবো সেটা হচ্ছে সি স্টুপস টু কনকুয়ার, ঠিক আছে। এছাড়া অলিভার গোল্ডস্মিথ একটা সেন্টিমেন্টাল নভেল লিখেছেন। তিনি যেমন অ্যান্টি সেন্টিমেন্টাল নাটক লিখেছেন, ঠিক সেরকম আবার সেন্টিমেন্টাল নভেল লিখেছেন। তো সেই নভেলটার নাম হচ্ছে দ্য ভিকার অফ ওয়েকফিল্ড, যেটা 1766-এ পাবলিশড হয়। তো বেসিক্যালি আমরা দেখো এখানেই আমাদের ক্লাস শেষ করব। তো ক্লাস শেষ করার আগে কিছু কথা তোমাদের বলে দিই। প্রথমত হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে সিরিজ, সেই সিরিজ আজকে এখানে শেষ হলো। অলরেডি বাকি ভিডিওগুলো সব আপলোড করা আছে এবং আমি একটা অলরেডি প্লেলিস্ট করে দিয়েছি, তোমরা সেই প্লেলিস্টে সব চেক করে নেবে, সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে। এবং এই ক্লাসগুলো, এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্লাসগুলো প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট। যারা নেট, সেট, গেট এই সমস্ত এক্সামগুলো দেবে, বা বিভিন্ন ইউনিভার্সিটির যে এন্ট্রান্সগুলো, বা সিইউইটি যে এন্ট্রান্স, সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলোতে পাওয়ার জন্য যে এন্ট্রান্স, সেই সমস্ত কিছুর জন্য কিন্তু এই ক্লাসগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট। আর আমি আগেই প্রমিস করেছিলাম তোমাদের যে সমস্ত হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্লাসের যে পিডিএফ, মানে যে ক্লাসগুলো আমি করিয়েছি সেই ক্লাসগুলোর পিডিএফ আমি আপলোড করে দেবো। তো সেই পিডিএফগুলোর ওপর আমি এখনও কাজ করছি, কারণ পিডিএফে আমি আরও অনেক ইনফরমেশান অ্যাড করেছি যেগুলো হয়তো ক্লাসে করানো সম্ভব নয়। ক্লাসে করলে একটা ক্লাসের লেন্থ 1 ঘন্টা 1.5 ঘন্টা করে হয়ে যাবে, তোমাদের অতটা ক্লাস দেখতে ভালো লাগবে না। তো আমি আরও কিছু ইনফরমেশান যেগুলো তোমাদের দরকার নেট দেওয়ার জন্য, বা গেট এক্সাম দেওয়ার জন্য, বা সেট এক্সাম দেওয়ার জন্য, বা সিইউইটি দেওয়ার জন্য, বা এন্ট্রান্স দেওয়ার জন্য, তো সেই সমস্ত কিছু আমি পিডিএফের মধ্যে ইনক্লুড করব এবং সেইগুলো আমার এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। এছাড়া আমি আলাদা একটা ভিডিও বানাবো, আলাদা একটা ক্লাস বানাবো, সেই ক্লাসে ওই পিডিএফটাকে নিয়ে আলোচনা করব এবং সেই ক্লাসেও তারও যে ডেসক্রিপশন সেখানে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো, যাতে পিডিএফটা সবাই ডাউনলোড করতে পারে। তো চলো আর কিছু বলছি না, যদি কিছু প্রবলেম থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আর কেমন হলো ক্লাস সেটা অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, হেলদি থেকো, স্যানিটাইজ থেকো। গড ইজ অলওয়েজ উইথ ইউ। টাটা।